লোহাকে যেমন লোহা দিয়ে কাটতে হয়, ঠিক তেমনই এক সাইকো কিলারকে ধরতে পুলিশের দরকার পড়েছিল জেলের ভেতরে বন্দি আরেক ভয়ঙ্কর দানবের। শহরের রাস্তায় যখন একের পর এক মার্শাল আর্ট লেজেন্ডের লাশে পড়ে যাচ্ছিল, তখন পুলিশ বুঝতে পারে সাধারণ বন্দুক দিয়ে এই দানবকে থামানো অসম্ভব। কিন্তু ভাই, খুনি খুনাক্ষরও টের পায়নি যে সে যাকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে সে কোনো সাধারণ মাস্টার নয়, সে হলো ডনি ইয়েন। আমাদের হিরো যখন জেলের কয়েদির পোশাক ছেড়ে তার কমব্যাট মোড়ে রাস্তায় নামে, তখন বক্সিং, তলোয়ার আর লাথি এমন ভয়ঙ্কর কম্বিনেশন দেখা যায় যা ফিজিক্সের নিয়মকে হার মানায়। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের মুভি কুংফু কিলার, যার প্রতিটি ফাইট সিন তোমার শরীরের রক্ত গরম করে দেবে। গল্পের শুরুতেই আমরা এক অভাবনীয় দৃশ্য দেখতে পাই। মারাত্মকভাবে আহত রক্তাক্ত এক লোক খুঁড়িয়ে খুঁড়িয়ে সোজা চলে আসে পুলিশ স্টেশনে। সেখানে বসে থাকা পুলিশ অফিসার দিকে তাকিয়ে সে শান্ত গলায় বলে, আমি একজনকে খুন করেছি। এই কথা শুনে অফিসাররা কয়েক মুহূর্তের জন্য পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, কারণ এর আগে কখনো কেউ এভাবে নিজে থেকে এসে নিজে গ্রেফতারি দাবি করেনি। পুলিশ তার কেসে তদন্ত করে এবং শেষমেশ হত্যার অপরাধে তার 5 বছরের জেল হয়ে যায়। এরপর গল্প সোজা 3 বছর এগিয়ে যায়। আমাদের দেখানো হয় একটি হাইওয়ে, যেখানে খুব ভয়ঙ্কর একটি গাড়ি দুর্ঘটনা ঘটেছে। অফিসার লুককে কয়েকজন মিলে ক্রাইম সিনে নিয়ে যায়। সেখানে গিয়ে লুক দেখেন ভিকটিমের গাড়িটি পুরোপুরি ধুমড়ে মুছড়ে গেছে। তখন সে দৃশ্য দেখে অফিসার লুকের চোখ কপাল ওঠার জোগাড়। লাশটার যে অবস্থা তা কোনোভাবেই সাধারণ অ্যাক্সিডেন্ট মনে হতে পারে না। এটা নিশ্চিত যে কেউ তাকে খুব নির্মমভাবে খুন করেছে। যেখানে তারা একটি বন্দুকও খুঁজে পায়, কিন্তু সেটা দিয়েই খুন করা হয়নি। ফরেন্সিক ডাক্তার লাশটি গভীরভাবে পরীক্ষা করে জানায় যে লোকটির বুকের হাড় সম্পূর্ণ ভেঙে গুঁড়ো হয়ে গেছে। শরীরে কোথাও কোনো কাটা দাগ নেই ঠিকই, কিন্তু তার গলার হাড় এবং শ্বাসনালীতে মারাত্মক ফ্র্যাকচার হয়েছে। এই আঘাতগুলো কোনোভাবেই দুর্ঘটনা নয়, বরং এগুলো নির্মমভাবে মারধরে চিহ্ন। যেই তাকে খুন করেছে সে খুব ভালো করে জানে মানবদেহে ঠিক কোন অংশে আঘাত করলে একটি মানুষের মৃত্যু হতে পারে। এরপর সেখানে একটি সিলমোহর পাওয়া যায়, যা খুনি নিজের নিশানা হিসেবে লাশের পাশে রেখে গিয়েছিল। এরপর দৃশ্যপট বদলায়। আমরা জ্যাককে দেখতে পাই যে এখন জেলে তার সাজা খাটছে। কিছুদিন হলো তাদের সেলে একটি নতুন বয়স্ক কয়েদি এসেছে, যার সাথে জ্যাকের বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু জেলের বাকি কয়েদিরা তাকে একদমই পছন্দ করতো না। সেদিনও ক্যাফেটেরিয়াতে তারা সেই বয়স্ক লোকটিকে জ্বালাতন করছিল। তাদের মধ্যে একজন হুমকি দিয়ে বলে, বুড়ো, এরপর যদি এই বেঞ্চে আবার বসছিস তবে তোর পা ভেঙে এমন অবস্থা করবো যে আর জীবনও বসার লায়ক থাকবি না। বয়স্ক কয়েদিটিও পিছিয়ে যাওয়ার পাত্র ছিল না, কিন্তু পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই জ্যাক দ্রুত সেখানে এসে ঝগড়া থামিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে জ্যাকের নজর পড়ে টিভির পর্দার দিকে, যেখানে গত রাতের সেই খুনের খবর সম্প্রচারিত হচ্ছিল। খবরটি দেখা মাত্রই জ্যাকের চেহারার রং বদলে যায়। সে ততক্ষণে গার্ডের কাছে ছুটে গিয়ে বলে, আমাকে এখনই একজনের সাথে কথা বলতে হবে। কিন্তু গার্ড তাচ্ছিল্য করে বলে, আগে ফর্ম পূরণ করো, তারপর দেখা হবে। কিন্তু জ্যাক টিভিতে এমন কিছু দেখেছিল যার কারণে তার এক্ষুনি কথা বলাটা জরুরি ছিল। বারবার অনুরোধ করার পরও যখন গার্ড কোনোভাবে রাজি হলো না, তখন জ্যাকের কাছে নিজের কথা শোনানোর জন্য মাত্র একটাই রাস্তা খোলা ছিল। সে সোজা নিজের সেলে ফিরে আসে এবং সেই বদমাশ কয়েদিদের নির্মমভাবে পেটাতে শুরু করে। দেখতে দেখতে পুরো জেলের অবস্থা হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। জেলের সবচেয়ে বিপজ্জনক কয়েদিদের একটি বড় দল জ্যাককে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং সবাই একসাথে তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু একা হওয়া সত্ত্বেও জ্যাক তাদের সবাইকে একাই মাটিতে মিশিয়ে দিচ্ছিল। সে আসলে কাউকে মারাত্মক আঘাত করতে চায়নি, কিন্তু যখন তাদের লিডার জ্যাকের মাথায় একটি বাড়ি লোহার টুকরো দিয়ে সজোর আঘাত করে, তখন জ্যাকের চোখ এমন এক ভয়ঙ্কর রাগ জ্বলে ওঠে যা তার আগে কখনো দেখেনি। চোখের পলকে সে সেই লিডারের হাত পা ভেঙে দেয় এবং তার শেষ আঘাতটি লিডারের প্রাণও কেড়ে নিতে পারত। কিন্তু একদম শেষ মুহূর্তে জ্যাক নিজেকে আটকে নেয়, কারণ সে নিজের কাছে কসম খেয়েছিল যে সে আর কখনো কারো প্রাণ নেবে না। খুব দ্রুতই গার্ডরা এসে তাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়, কিন্তু সে ক্রমাগত একটাই দাবি করতে থাকে, তাকে অফিসার লুকের সাথে দেখা করতে হবে। এই পুরো হট্টগোল এবং পাগলামিতে বিরক্ত হয়ে অবশেষে অফিসার লুক তার সাথে দেখা করতে রাজি হন। গার্ডরা লুককে জানায়, ম্যাডাম, এই কয়েদির নাম জ্যাক। গত 3 বছর ধরে তার রেকর্ড খুবই ভালো ছিল, কিন্তু গতকাল হঠাৎ সে আপনার কথা জিজ্ঞেস করে এবং তারপর জেলের বাকি কয়েদিদের সাথে ভয়াবহ মারপিট শুরু করে। তার এই আচরণ সত্যি খুব অদ্ভুত। লুক যখন তার সাথে দেখা করতে গেলেন, তখন জ্যাক তাকে বিনীতভাবে বলেন, ম্যাডাম, আমি যে কয়েদিদের মেরেছি তাদের আমি কিছু দিতে চাই। আপনি পরেরবার যখন আসবেন আমি আপনাকে সেই টাকাটা শোধ করে দেব। সে আসলে চাইছিল ওই আহত কয়েদিদের সবাইকে যেন 1 প্যাকেট করে সিগারেট দেওয়া হয়, কারণ এই ঘটনায় তাদের কোনো দোষ ছিল না। কিন্তু লুক বিরক্ত হয়ে বলেন, তোমার কেন মনে হলো যে আমি এখানে আবার আসবো? তুমি কি জানো খুনিকে? তখন জ্যাক তাকে একটি চমকে দেওয়ার মতো তথ্য দেয়। গত রাতে যে লোকটা খুন হয়েছে, আমি এক সময় তার সাথে বক্সিং রিংয়ে লড়েছিলাম। সে একজন অসাধারণ বক্সার ছিল। আমি জানি না ওই খুনটা কে করেছে, কিন্তু আমি এটা জানি যে খুনি এই মুহূর্তে কি ভাবছে।
আর এটা তো সবে শুরু, সে আবারও কাউকে না কাউকে খুন করবে। জ্যাকের মতে খুনি এইসব বিনা কারণে করছে না, এর পেছনে তার কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য আছে। জ্যাক বলে যদি অন্য কোনো ব্যাপার হতো তবে সে তাকে সোজা গুলি করে মারতে পারত, কিন্তু আমরা দুজনে জানি যে সে লোকটা কতটা নির্মমভাবে পিটিয়ে মেরেছে। খালি হাতে এভাবে কাউকে মেরে ফেলাটা খুব অদ্ভুত ব্যাপার। নিশ্চিতভাবে খুনি একজন সাইকোপ্যাথ। আমি ওই কেসে আপনার সাহায্য করতে পারি, শুধু আমাকে এখান থেকে বের করুন। লুক তার কথায় ভরসা না পেয়ে বলেন তোমার কুংফু জানা আছে, তার মানে এই নয় যে তুমি এই কেসে আমাকে সাহায্য করতে পারবে। আমি তোমার উপর বিশ্বাস করব কেন? এই বলে লুক সেখান থেকে উঠে যেতে লাগলেন। ঠিক তখনই জ্যাক পেছন থেকে 8জন মানুষের নাম বলতে শুরু করে। সে ধীর গলায় বলে তার পরবর্তী শিকার এই 8জনের মধ্যে একজন হবে। লুক তার কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, কিন্তু তার কাছে এই কেসে কোনো শক্ত প্রমাণও ছিল না। তাই তিনি তার টিমের লোকদের ওই 8জনের বিস্তারিত তথ্য বের করার নির্দেশ দেন। অন্যদিকে আমরা সেই সিরিয়াল কিলারকে দেখতে পাই যে তার পরবর্তী খুনের পরিকল্পনা করছিল। সে দেয়ালে একজনের নাম লেখে এবং আজ রাত সে তাকে চিরতরে শেষ করতে চলেছে। এরপর আমাদের একজন বিখ্যাত ভাস্কর্য বা মূর্তিকারকে দেখানো হয়, যে অনেক রাত পর্যন্ত জেগে তার একটি অসম্পূর্ণ কাজ শেষ করছিল। এই লোকটা আজ থেকে 10 বছর আগে পুরো এশিয়ার কিকিং চ্যাম্পিয়ন ছিল। তার লাথির জোর এতই বেশি ছিল যে তিনি যে কোনো কাউকে হারাতে পারতেন। কিন্তু কিছুদিন পর তিনি অবসরে যান এবং একজন আর্টিস্ট হয়ে জীবনযাপন শুরু করেন। তিনি নিজের কাজে মগ্ন ছিলেন। এমন সময় তিনি খেয়াল করেন যে এক অচেনা লোক তার পারমিশন ছাড়াই স্টুডিওর ভেতর ঢুকে পড়েছে। ভাস্কর তাকে সতর্ক করে বলেন নিচে নেমে যাও, নইলে খুব পস্তাবে। কিন্তু সে লোকটি নিজের নাম জানায় ওং এবং ঠান্ডা গলায় বলে আমি আজ তোমার সাথে লড়বো, আর যে হারবে সেই মরবে। আর্টিস্ট লোকটার সাথে একদমই লড়তে চায়নি, কিন্তু ওং যখন ইচ্ছে করে তার একটি মূল্যবান মূর্তি ভেঙে চুরমার করে দেয় তখন আর্টিস্টের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি ওংয়ের চ্যালেঞ্জ গ্রহণ করে এবং এরপর দুজনের মধ্যে এক শ্বাসরুদ্ধকর লড়াই শুরু হয়। আর্টিস্ট খেয়াল করে যে ওংয়ের একটি পা ছোট ছিল, কিন্তু আংশিক পঙ্গু হওয়া সত্ত্বেও সে অবিশ্বাস্য গতিতে লড়াই করছিল। আর্টিস্ট ওংয়ের উপর বেশ কয়েকবার প্রাণঘাতী আঘাত করেন, কিন্তু ওং অত্যন্ত চালাকির সাথে আর্টিস্টের একটি পা ভেঙে দেয়, ফলে তিনি খোঁড়া হয়ে পড়েন। আর শেষমেশ ওং তার একটি মারাত্মক ডেডলি কিকের সাহায্যে আর্টিস্টের ঘাড় মটকে দেয়, যার ফলে তিনি সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওদিকে অফিসার লোক জ্যাকের সম্পর্কে সমস্ত তথ্য জোগাড় করেন। জানা যায় যে 3 বছর আগে জ্যাকের একটি মার্শাল আর্ট স্কুল ছিল। সে এতটাই দক্ষ ছিল যে সে পুলিশ অফিসারদেরও মার্শাল আর্ট শেখাতো। কিন্তু একদিন তার হাত দিয়ে ভুলবশত একটি খুন হয়ে যায় এবং তার 5 বছরের সাজা হয়। লুক তার সম্পর্কে আরও জানার আগেই খবর পায় যে শহরে আরও একটি খুন হয়ে গেছে, এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো নিহত ব্যক্তিটি জ্যাকের বলা সে 8জনের তালিকারই একজন। লুক কাল বিলম্ব না করে জ্যাকের সাথে দেখা করতে যান এবং তাকে জানায় যে আরও একজনের মৃত্যু হয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো জ্যাক এই ব্যাপারে আগে থেকে জানতো। এমনকি সে এটা জানতো যে লোকটির মৃত্যু একটি প্রাণঘাতী কিক বা লাথির কারণ হয়েছে। লুক বিস্ময় হয়ে জিজ্ঞেস করে তুমি এসব কি করে জানলে? জ্যাক তাকে শান্ত গলায় উত্তর দেয় এই ভাস্করের কিক খুব বিখ্যাত ছিল, তাই তাকে কিক মেরে খুন করা হয়েছে। আর আগের লোকটি ভালো একজন বক্সার ছিল, তাই তাকে ঘুষি মেরে মেরে খুন করা হয়েছে। এরপর জ্যাক সোজা জানিয়ে দেয় যে যতক্ষণ না তাকে জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে সে আর কোনো তথ্য দেবে না। এত চেষ্টা করার পরও পুলিশের কাছে খুনির কোনো উদ্দেশ্য পরিষ্কার ছিল না। কেসটা যাতে হাতছাড়া না হয়ে যায় তাই লোক উপর মহলে সুপারিশ করে জ্যাককে জেল থেকে সাময়িকভাবে মুক্তি পাইয়ে দেন। তাকে একটি অস্থায়ী পাস এবং একটি সেলফোন দেওয়া হয় যা তাকে 24 ঘন্টা চালু রাখতে হবে। জ্যাক লুককে বোঝায় যে খুনের ধরন দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে খুনি মার্শাল আর্টসের অত্যন্ত পারদর্শী। তার শিকার হওয়া প্রতিটি মানুষই কোনো না কোনো লড়াইয়ে কলা কৌশলে দক্ষ, তাই খুব সম্ভব তার পরবর্তী শিকারও তাদের মতোই কেউ একজন হবে। জ্যাক লুককে নিয়ে মং শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল যে খুনি সেখানে অবশ্যই যাবে। অন্যদিকে আমরা সেই সিরিয়াল কিলার ওংকে দেখি যে দেয়ালে তার পরবর্তী শিকারের নাম লিখছে। এরপর সে সরাসরি চলে যায় এক মাস্টার ফাইটারের কাছে, যিনি গাপলিং বা ধরাশায়ী করার কৌশলে এক্সপার্ট হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ওং তাকে খুব সহজে পরাস্ত করে মেরে ফেলে। জ্যাক ও লোক যখন সেখানে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লোকটির লাশের অবস্থা দেখে জ্যাক খুব সহজে অনুমান করে নেয় যে তাকে কিভাবে মারা হয়েছে। এটা পরিষ্কার যে খুনি তাকে মারার জন্য তারই সবচেয়ে শক্তিশালী গাপলিং টেকনিক ব্যবহার করেছে। তারা যখন ক্রাইম সিনে ইনভেস্টিগেশন করছিল ঠিক তখনই জ্যাকের নজর পড়ে ওংয়ের ওপর, যে একটু দূরে দাঁড়িয়ে তাদেরই দেখছিল। জ্যাক এক মুহূর্ত দেরি না করে তার পিছু নেয়, কিন্তু ওং ছিল বিদ্যুতের মতো দ্রুত। সে একটি লম্বা লাফ দিয়ে অন্য বিল্ডিং এর ছাদে চলে যায়। জ্যাক তার মতো লাফ দিতে পারে না। ওং সোজা জ্যাকের চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত দৃষ্টি দেয়, যেন সে তাকে চ্যালেঞ্জ করছে, তুমি আমাকে ধরতে পারবে না। এরপর জ্যাক নিজের বাড়িতে ফেরে। তাকে দেখা মাত্রই তার স্ত্রী সিনিয়ং সজোরে তার গালে একটি চড় কষিয়ে দেয়,
কিন্তু জ্যাক তার স্ত্রীর এই রাগ ও অভিমানের কারণ বুঝতো, তাই সে একটুও রাগ না করে শিনকে শক্ত করে জড়িয়ে ধরে। জ্যাক তার বাবার কাছেও নিজের ভুলের জন্য ক্ষমা চায়। একসময় সে অহংকারী ছিল, সে ভেবেছিল অন্য ক্লাবের ফাইটারদের হারিয়ে সে নিজের নাম কামাবে, কিন্তু তারই সে জ্যাদের ভসে ভুলবশত একজনের মৃত্যু হয় এবং সবকিছু বরবাদ হয়ে যায়। জ্যাককে হতাশ দেখে শিন তার হাতে একটি সুতো বেঁধে দেয়, যা তাকে নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে। জ্যাক যখন বাড়ির কাজে শিনকে সাহায্য করছিল, তখন হঠাৎ করে একটি বক্সের ভেতর সে সেই একই স্ট্যাম্প খুঁজে পায়, যা উনি লাশের পাশে রেখে যেত। সে চমকে ওঠে, শিনকে জিজ্ঞাসা করে, এটা তুমি কোথায় পেলে? শিন জানায়, 3 মাস আগে এখানে একটি লোক এসেছিল, সে আমাকে এটা দিয়ে বলেছিল তোমাকে দিতে। জ্যাক সাথে সাথে বুঝে যায় যে বিপদের কালো ছায়া তার উপরও ঘনিয়ে আসছে, তাকে যত দ্রুত সম্ভব এই খুনিকে ধরতে হবে। পরদিন তারা এমন একজনের কাছে যায় যারা ওই স্ট্যাম্পটির সম্পর্কে ভালো জ্ঞান ছিল। তিনি জানায় যে শত শত বছর আগে এই ধরনের স্ট্যাম্প সেই সব ফাইটারদের দেওয়া হতো যারা লড়াইয়ে পরাজিত হতো। তারা যখন কেসটি নিয়ে আলোচনা করছিল, তখন সেখানে বসে থাকা এক বৃদ্ধ তাদের কথা শুনে ফেলেন। তিনি বলেন, আমি চিনি ওই লোকটাকে, 6 বছর আগে সে আমাকেও চ্যালেঞ্জ করেছিল এবং আমাকে হারানোর পর সে ঠিক একই স্ট্যাম্প আমাকে দিয়েছিল। ওই বৃদ্ধের কাছ থেকে জ্যাক জানতে পারে যে উনি এখানে কাছাকাছি কোথাও থাকে। খবর পাওয়া মাত্রই পুলিশ ফোর্স তার অ্যাড্রেসে সার্চ অপারেশন শুরু করে। বাড়ির মালকিনের কাছ থেকে জানা যায় যে ওং তার অসুস্থ স্ত্রীর সাথে এখানেই থাকতো, কিন্তু কয়েক মাস আগে সে অগ্রিম ভাড়া মিটিয়ে দিয়ে এখান থেকে চলে গেছে। ঘরের ভেতর রাখা বিভিন্ন সরঞ্জাম দেখে জ্যাক বুঝতে পারে যে ওং এখানে কতটা নিষ্ঠুর ও ভয়ঙ্কর ট্রেনিং করত। মালকিন তাদের জানায় যে ওং প্রতিদিন নিজের মুখে একটি সাদা রঙের জিনিস ঘষত, যার ফলে মাঝে মাঝে তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করত। জ্যাক বুঝতে পেরে বলে, এটা একটা অনুশীলন, এটি একটি অত্যন্ত প্রাচীন একটি পদ্ধতি যেখানে লবণের ব্যবহার করা হয়। চামড়াকে পাথরের মতো শক্ত করার জন্য ওর উপর লবণ ঘষা হয়, যাতে লড়াইয়ের সময় সে আরো বেশি মার সহ্য করতে পারে। তারা ঘরের দেওয়ালে কিছু নোটস খুঁজে পায়, যা থেকে পরিষ্কার হয়ে যায় যে ওং নাম্বার 1 বা বিশ্বের সেরা ফাইটার হতে চায়। আর ঠিক এই কারণেই সে একের পর এক সেরা কুংফু মাস্টারদের খুঁজে খুঁজে বের করে খুন করছে। খুনিকে এবং তার উদ্দেশ্য কি তারা তা জেনে গিয়েছিল, এখন শুধু তাকে খুঁজে বের করার পালা। জ্যাক লুককে বলে, আমাকে জেলে ফিরে যেতে হবে, আমাকে ছাড়ার শর্ত এটাই ছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে লুক জ্যাকের স্ত্রীকেও তাদের সাথে নিরাপদ স্থানে যাওয়ার কথা বলেন, কারণ এখানে তার জীবনের ঝুঁকি থাকতে পারে। জ্যাক অনুমান করে যে ওংয়ের পরবর্তী শিকার এমন কেউ হবে যে অস্ত্র চালানোয় পারদর্শী। ওং তার কাছে পৌঁছানোর আগেই তারা সেই লোকটির কাছে পৌঁছে যায়। তলোয়ার চালনায় দক্ষ সেই লোকটি এখন লড়াই ছেড়ে একটি রেস্তোরাঁ চালাতেন। জ্যাক সেখানে গিয়ে জানতে পারে যে কয়েক বছর আগে লোকটি একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল, যার পর ডাক্তার তার হাতে একটি মেটাল রড বসিয়ে দেয়। জ্যাক তখনই বুঝে যায় যে তারা ভুল মানুষের কাছে এসেছে, কারণ ওং কখনোই কোনো দুর্বল বা আহত মানুষের সাথে লড়বে না। সে যখন ভাবছিল আসল শিকার কে হতে পারে, তখনই তার মনে পড়ে যায় যে এই মাস্টারের একজন ছাত্র আছে যে হংকংয়ে একজন খুব জনপ্রিয় অ্যাকশন স্টার এবং তাকে মাস্টারই ট্রেনিং দিয়েছিল। দৃশ্যপট চলে যায় হংকংয়ে। সেখানে একটি সিনেমা সেটে অ্যাকশন ফিল্মের শুটিং চলছিল। অ্যাকশন স্টার লুই ফ্যান তার স্টান শুরু করতে যাবে, কিন্তু তখনই সেখানে ওং এসে হাজির হয়। ক্রু মেম্বাররা তাকে সেখান থেকে সরানোর চেষ্টা করলে ওং এক মুহূর্তের মধ্যে একজনের শরীরে সত্যিকারের তলোয়ার ঢুকিয়ে দেয়। সে চিৎকার করে বলে, এটা কোনো সিনেমার ফাইট নয়, চলো ভাগো এখান থেকে। এই কথা শুনে ভয় পেয়ে সেটের সবাই সেখান থেকে পালিয়ে যায়। এরপর ওং লুই ফ্যানকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। উপায় না দেখে লুইও অস্ত্র তুলে নেয়। দুজনের মধ্যে শুরু হয় এক চোখ ধাঁধানো ও ভয়ঙ্কর তলোয়ারবাজি। লুই তলোয়ার চালানোর মাস্টার হলেও ওংয়ের সেই পার্শ্ববিক ও নিষ্ঠুর ট্রেনিং এর সামনে সে বেশিক্ষণ টিকতে পারে না। ওং একটি মোক্ষম সুযোগ পেয়েই লুইয়ের পিঠে তলোয়ার গেঁথে দেয়। এত বড় আঘাত পাওয়ার পরও লুই হার মানে না, কিন্তু কিছুক্ষণ পর দুজনের হাত থেকে তলোয়ার ছিটকে পড়ে যায়। এরপর ওং একটি ধারালো ব্লেড বের করে তার উপর আক্রমণ করে। সে লুইকে অসংখ্যবার আঘাত করে এবং শেষমেশ তার গলা কেটে তাকে নির্মমভাবে হত্যা করে। জ্যাক লুইকে বলে ওর মাথায় নাম্বার 1 হওয়ার নেশা চেপেছে, তাকে যে কোনো মূল্যে আটকাতেই হবে, না হলে যেই তার থেকে ভালো ফাইটার সে তাকে খুন করবে। এরই মধ্যে পুলিশ কমিশনার লুককে ফোন করে জানায় যে আগের 3টি খুনের খবর এমনিতেও সংবাদপত্রে তুলপাড় ফেলে দিয়েছে, কিন্তু কাল রাতের খুনটা সম্পূর্ণ আলাদা, কারণ লোকটি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন বড় তারকা। মিডিয়া এই কেসটা নিয়ে পুলিশের উপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। কমিশনার চাইছিল কেসটি বন্ধ করে দিতে, কিন্তু লুক খুনি নাগাল পেতে তার কাছে আর মাত্র 72 ঘন্টা সময় চেয়ে নেয়। মিডিয়াতে ওই খুনি কুংফু কিলারের নামে বিখ্যাত হয়ে গিয়েছিল। তার আতঙ্ক এতটাই ছড়িয়ে পড়েছিল যে জুডো, কারাতে বা কুংফু শিখতে যাওয়া ছাত্ররা তার নাম শুনে ভয় কাঁপত। একদিন পুলিশের কাছে খোদ ওং এর ফোন আসে, কিন্তু সে শুধুমাত্র জ্যাকের সাথে কথা বলতে চায়। সে জ্যাককে ব্যঙ্গ করে বলে, কি ব্যাপার, আমাকে ধন্যবাদ জানাবে না?
আমি তো তোমাকে জেল থেকে বের করার ব্যবস্থা করেছি। তুমি কুংফুতে এতটাই পারদর্শী যে তুমি চাইলেও ওই জেলের দেওয়াল তোমাকে কখনো আটকে রাখতে পারতো না, কিন্তু তুমি সবসময় নিজের আসল শক্তি লুকিয়ে রেখেছো। সেদিন যখন আমরা ছাদে মুখোমুখি হয়েছিলাম তুমি আমাকে খুব হতাশ করেছো। পরের বার যখন আমরা সামনাসামনি হব তখন তুমি আমাকে কড়া টক্কর দেবে। যদি তুমি চাও আমি এই ব্যাপারে তোমাকে সাহায্য করতে পারি। যদি আমি তোমার বউকে মেরে ফেলি তাহলে সেই রাগে তুমি যে কাউকে মেরে ফেলতে পারবে। এই কথা শোনা মাত্রই জ্যাকের রক্ত টকবক করে ফুটতে শুরু করে, কিন্তু ওং ঠান্ডা গলায় বলে, আমাকে থামানোর একটাই রাস্তা আছে জ্যাক, আর তা হলো আমার জান নেওয়া। তাদের এই কথোপকথনের মাঝে পুলিশ ওংয়ের লোকেশন ট্রেস করে ফেলে, কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই ওং পালিয়ে যায়। তাদের এই কথা শুনে লোক বুঝতে পারে যে খুনি জ্যাককে খুব ভালো করে চেনে। তিনি তার টিমের লোকদের জ্যাকের গত 3 বছরের কল রেকর্ড এবং জেলে তার সাথে দেখা করতে আসা মানুষদের তালিকা বের করতে বলেন। সাথে সাথেই তিনি ওকে ধরার জন্য একটি লুকআউট নোটিশ জারি করেন, যাতে সে কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে। এদিকে ফরেন্সিক রিপোর্ট থেকে তারা জানতে পারে যে ওং নিজের মুখে যে লবণ ঘষত সেটা একটি নির্দিষ্ট ছোট্ট গ্রাম থেকে আনা হয়েছিল। তারা দ্রুত সে গ্রামে পৌঁছায় এবং অবশেষে ওংয়ের গোপন আস্তানাটি খুঁজে বের করে। লোক তার টিমকে নির্দেশ দেন, ওর বিরুদ্ধে এখনো কোনো অপরাধ আদালতে প্রমাণ হয়নি, পুরোটাই আমাদের সন্দেহের ওপর দাঁড়িয়ে আছে, তাই কেউ তাকে গুলি করবে না। পুলিশ ফোর্স সন্তর্পণে তার বাড়িতে ঢোকে, কিন্তু তন্ন তন্ন করে খোঁজার পরেও সেখানে কাউকে পাওয়া যায় না। তবে একটি টেবিলে তার স্ত্রীর অস্থিভম্বের পাত্র এবং তার পাশে রাখা তাজা ফুল দেখে লোক বুঝতে পারে যে ওং এখানেই আছে। সবচেয়ে বড় কথা, আগামীকাল তার স্ত্রীর জন্মদিন, তাই খুব বেশি সম্ভাবনা আছে সে আগামীকাল এখানে আসবে। লোক সবাইকে নির্দেশ দেয় প্রতিটা জিনিস ঠিক আগের মতো জায়গা মতো রেখে দিতে, যাতে ওং খুনাক্ষর টের পায় না যে পুলিশ এখানে এসেছিল। এরপর তারা ঘরের কোনায় কোনায় গোপন সার্ভিলেন্স ক্যামেরা লাগিয়ে দেয়, যাতে সে এলেই তাকে হাতে নাতে ধরা যায়। তাদের অনুমান একদম ঠিক ছিল। পরের দিন আমরা ওংকে একটি নৌকায় করে তার বাড়ি দিকে আসতে দেখি। তার চেহারায় এক অদ্ভুত বিষণ্ণতার হতাশা ছিল, যেন সে খুব বড় কোনো অপরাধ করেছে। এরপর একটি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমাদের তার অসুস্থ স্ত্রীকে দেখানো হয়, যার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। তার ক্যান্সার হয়েছিল এবং ওংয়ের কাছে এত টাকা ছিল না যে সে তার স্ত্রীর ভালো চিকিৎসা করতে পারে। স্ত্রীর সেই নিদারুণ কষ্ট ওং আর সহ্য করতে পারছিল না। একদিন রাগের মাথায় ওং চরম হতাশা থেকে সে নিজের স্ত্রীর গলা টিপে তাকে মেরে ফেলে। তার স্ত্রীর মৃত্যু স্বাভাবিক ছিল না, ক্যান্সারের কারণেও সে মারা যায়নি, সে অত্যন্ত নির্মমভাবে খুন হয়েছিল, যার জন্য ওং আজও নিজেকে ক্ষমা করতে পারেনি। ওং নিজের বাড়ির দিকে এগোচ্ছিল, ঠিক তখনই তার নজর পড়ে বাইরে বাঁধা কিছু কুকুরের দিকে। সে সাথে সাথে বুঝে যায় যে এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তারপর সে সোজা বাড়ির দিকে না গিয়ে নিজের নৌকা অন্যদিকে ঘুরিয়ে নেয়। পুলিশ সার্ভেলেন্স ক্যামেরা তার উপর নজর রাখছিল, কিন্তু হঠাৎ করে সে ক্যামেরার আড়ালে গায়েব হয়ে যায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশ সাথে সাথে অ্যালার্ট হয়ে যায়। ঠিক এই সময় জ্যাকের পুরনো ফোন রেকর্ড এবং জেলের সিসিটিভি ফুটেজ লোকের হাতে এসে পৌঁছায়, আর সেখানে যা দেখা যায় তা সত্যি চমকে দেওয়ার মতো। লোক দেখতে পায় যে ওং গত 3 বছর ধরে নিয়মিত জেলে জ্যাকের সাথে দেখা করতে যেত। রেকর্ডিং দেখে এটা স্পষ্ট হয়ে যায় যে তারা একে অপরকে খুব ভালোভাবে চিনত। এটা দেখা মাত্র লোক জ্যাকের উপর বন্দুক তাক করেন, কারণ তার মনে হচ্ছিল জ্যাকও ওংয়ের সাথে খুনের খেলায় জড়িত। আর কোনো উপায় না পেয়ে জ্যাক নিমিষের মধ্যে পুলিশের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয়, কিন্তু সে কাউকে আঘাত করতে চায়নি, তাই সে সবাইকে ঘরের ভেতর আটকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা ওংকে দেখতে পাই যে তার পিছনে পুলিশ অফিসারদেরকে একে একে নির্মমভাবে শেষ করে দিচ্ছিল। লোক তার টিমের লোকদেরকে ওয়্যারলেসের নির্দেশ দেয় যে জ্যাকও খুনির হাতে হাত মিলিয়েছে, তাকে যে কোনো মূল্যে আটকাও, আর দরকার পড়লে তাকে গুলি করতে পারো। এই কথা শুনে জ্যাকের স্ত্রী শিন মারাত্মক ঘাবড়ে যায় এবং হন্যে হয়ে জ্যাককে খুঁজতে শুরু করে। এদিকে ওং যখন চুপি চুপি তার নিজের ঘরে ঢুকে, সে দেখে যে তার স্ত্রীর অস্থিভম্বী পাত্রটি সেখানে নেই। ঠিক তখনই শিন সেখানে এসে হাজির হয় এবং সে পাত্রটি ওংকে দেখিয়ে বলে, জ্যাকের পিছু ছেড়ে দাও, না হলে এটা তুমি আর জীবনও ফিরে পাবে না। কিন্তু ওং এই হুমকিতে বিন্দুমাত্র ভয় না পেয়ে রাগে অন্ধ হয়ে শিনের উপর আক্রমণ করে বসে। দুজনের মধ্যে এক তুমুল লড়াই শুরু হয়। শিনও তলোয়ার চালনায় বেশ দক্ষ ছিল, কিন্তু ওং তাকে তাচ্ছিল্য করে বলে, তোমার এই দক্ষতা শুধু খেলা জেতার জন্য, কিন্তু আসল মার্শাল আর্ট হয় প্রাণ কেড়ে নেওয়ার জন্য। সে শিনকে মারাত্মকভাবে জখম করে এবং তাকে প্রাণে মেরেই ফেলতে যাচ্ছিল। ঠিক এমন সময় সেখানে জ্যাক এসে পৌঁছায়। জ্যাক দেখে যে শিনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সে চিৎকার করে পুলিশকে অ্যাম্বুলেন্স ডাকতে বলে, কিন্তু তার কথা শুনবে কে? ওং তো আগেই বাইরের সব অফিসারকে মেরে সাফ করে দিয়েছে, তাকে সাহায্য করার মতো সেখানে কেউ ছিল না। ঠিক তখনই জ্যাক দেখে যে ওং তার চোখের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। শিন তাকে ওংয়ের সাথে লড়তে নিষেধ করে, কিন্তু জ্যাক এবার কারো কথা শোনার পাত্র নয়। সে ক্ষিপ্ত গতিতে ওংয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে এক ভয়ঙ্কর হাতাহাতি শুরু হয়।
এই দস্তাদস্তির মাঝেই হঠাৎ করে ওংয়ের হাত থেকে ছিটকে পড়ে যায় তার স্ত্রীর অস্থিভূমির পাত্রটি এবং মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। নিজের স্ত্রীর শেষ চিহ্নটুকু এভাবে নষ্ট হয়ে যেতে দেখে ওং রাগে পুরোপুরি পাগল হয়ে যায়। সে উম্মাতের মতো জ্যাকের উপর আক্রমণ করতে থাকে। লড়তে লড়তে তারা দুজনে একসময় পানিতে পড়ে যায়। পুলিশ যখন চারদিক থেকে তাদের খুঁজছিল তখন ওং সুযোগ বুঝে এক পুলিশ অফিসারকে খুন করে তার স্পিড বোটটি দখল করে নেয়। লুক অন্য একটি বোটে করে তার পিছু নেয়, কিন্তু ওং তার বোটের চালককে মেরে পানিতে ফেলে দেয়। কিছু দূর যাওয়ার পর ওংকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়, কিন্তু ওং নিজের জীবনে পরোয়া না করে ফুল স্পিডে তার বোটটি পুলিশের বোটের সাথে সজোরে ধাক্কা লাগায়। পুলিশ অফিসাররা ধাক্কা সামলে পানি থেকে ওঠার আগেই ওং সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। খুব দ্রুতই সেখানে অ্যাম্বুলেন্স আসে এবং শিনকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু জ্যাক এখন পুলিশের চোখে একজন পলাতক আসামি। সে গোপন জায়গা থেকে লোকের সাথে যোগাযোগ করে এবং তাকে আসল সত্যিটা জানায়। জ্যাক বলে, আমি ওর সাথে হাত মেলাইনি, ও নিজে থেকে জেলে আমার সাথে দেখা করতে আসতো। সে আমাকে তার গুরু মানত এবং আমার কাছ থেকে কুংফুর কৌশল শিখতে চাইতো। সে সময় আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে সে ভবিষ্যতে এই বিদ্যাকে মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্য ব্যবহার করবে। একদিন সে নাম্বার 1 হওয়ার জন্য আমাকেও চ্যালেঞ্জ করেছিল, কিন্তু আমি লড়তে সরাসরি অস্বীকার করি। লুক রেগে গিয়ে জিজ্ঞেস করেন, তাহলে তুমি এই কথাটা আমাকে আগে কেন জানাওনি? জ্যাক শান্ত গলায় উত্তর দেয়, যদি আমি তোমাকে আগেই বলতাম যে আমি ওকে চিনি, তবে আপনাদের আর আমার দরকার পড়তো না। আমাকে আবার জেলায় পৌঁছতে হতো এবং আমি কোনোদিনই শিনকে বাঁচাতে পারতাম না। ওং আমাকে হুমকি দিয়েছিল যে আমি যদি ওর সাথে না লড়ি তবে সে শিনকে খুন করবে, তাই আমার জেল থেকে বের হওয়াটা খুব জরুরি ছিল। জ্যাক এতদিন পুলিশকে এজন্যই সহযোগিতা করেছিল কারণ তার বিশ্বাস ছিল যে পুলিশ ওংকে ধরে ফেলবে এবং সে জেলের গড়াত পার হবে। কিন্তু আজ যা ঘটল তা দেখার পর জ্যাক বুঝে গিয়েছিল যে শিনকে বাঁচাতে হলে তাকে নিজের হাতে ওংকে শেষ করতে হবে। লুক তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে জ্যাক নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এরপর সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে পুলিশ কমিশনার আসে এবং লুককে জানায় যে উপরমহল থেকে নির্দেশ এসেছে, তাদের দুজনকে এই কেস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। লুক হতাশা নিয়ে বলে, স্যার, এমনটা করলে খুনি আমাদের হাত থেকে ফসকে বেরিয়ে যাবে, কিন্তু এটা উপরমহলের সোজা নির্দেশ ছিল যা তারা কোনোভাবেই অমান্য করতে পারবে না। এরপর আমরা জ্যাককে দেখতে পাই যে তার নিজের কাজের জন্য এখন চরম অনুশোচনায় ভুগছে। ওং জেলে বসে তাকে চিঠি লিখে বিভিন্ন কৌশলগত প্রশ্ন করত। জ্যাকের বিশ্বাসই হচ্ছিল না যে একজন সিরিয়াল কিলারকে ট্রেনিং দিয়ে এত শক্তিশালী করে তুলেছে। তার মনে হতে থাকে হয়তো ওংই ঠিক ছিল, মার্শাল আর্ট শুধু প্রাণ কেড়ে নেওয়ার জন্যই তৈরি হয়েছে। সে ভাবে জেল থেকে বের হওয়ার পরপরই যদি সে ওংকে মেরে ফেলতো তাহলে আর শিনকে এই অবস্থায় হসপিটালে শুয়ে থাকতে হতো না। অন্যদিকে আমরা লুককে দেখি, যাকে কেস থেকে সরিয়ে দেওয়ার পরও সে দমে যায়নি এবং গোপনে তদন্ত চালিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সে একটি গোপন দরজায় পেছনে কিছু লোকের নামের তালিকা খুঁজে পায় এবং সেই তালিকায় প্রায় সবাইকে খুন করে ফেলেছিল, কিন্তু শুধুমাত্র শেষে একটি নাম এখনো বাকি ছিল। লুক দ্রুত সেই লোকটির সম্পর্কে খোঁজ নেন এবং তাকে বাঁচানোর জন্য রওনা হয়। এদিকে আমরা ওংকে দেখতে পাই যে তার শেষ শিকারের কাছে পৌঁছে গেছে। ওই লোকটি কুংফু ছেড়ে দিয়ে এখন একজন সামান্য ট্রাক ড্রাইভার হিসেবে কাজ করত। ওং তার ট্রাকের পিছু নেয় এবং সোজা ট্রাকের সামনে এসে পথ আটকে দাঁড়ায়। কিন্তু এরপর যা ঘটলো তার জন্য ওং একদমই প্রস্তুত ছিল না। ট্রাকের দরজা খুলতে ড্রাইভার নয়, বেরিয়ে আসে সং জ্যাক। সে আগে থেকে ওই ড্রাইভারকে বিপদের কথা জানিয়ে সতর্ক করে দিয়েছিল। ওং মুখে এক চড়া হাসি নিয়ে বলে, আমাকে দেখে তুমি পালালে না, মানে তুমি লড়তে প্রস্তুত। আমি তো তোমার এই রূপটাই দেখতে চেয়েছিলাম। দুজনেই একে অপরের মুখোমুখি এসে দাঁড়ায়। ওংয়ের হাতে শক্ত চামড়া দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এই লড়াইটা মোটেও সহজ হতে চলছে না। শুরু হয় এক এপিক ফাইট। ওং একের পর এক প্রাণঘাতী আক্রমণ করতে থাকে জ্যাকের ওপর, কিন্তু জ্যাক এতটাই দক্ষ ছিল যে ওং তাকে ছুঁতেই পারছিল না। জ্যাক শুরুতে কোনো পাল্টা আক্রমণ করে না, সে শুধু ঠান্ডা মাথায় ওংয়ের লড়াইয়ের ধরন আর দুর্বলতাগুলো পর্যবেক্ষণ করতে থাকে। কিন্তু ওংয়ের মধ্যে এত ধৈর্য ছিল না, সে তার আক্রমণের গতি দ্বিগুণ বাড়িয়ে দেয়। সে জ্যাকের ওপর এতটাই মারাত্মক আঘাত করে যে জ্যাককে শেষমেশ বাধ্য হয়ে প্রত্যাঘাত করতে হয়। ওং জ্যাকের শেখানো গ্র্যাপলিং টেকনিক জ্যাকের ওপরই প্রয়োগ করার চেষ্টা করে, কিন্তু জ্যাক যেন কোনো পিছল মাছের মতো বারবার হাত থেকে ফসকে যাচ্ছিল। এরপর জ্যাক তাকে প্রচন্ড মারধর শুরু করে এবং একটি ভয়ঙ্কর কিক মেরে তাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। ওং ছিটকে গিয়ে একটি চলন্ত ট্রাকের নিচে প্রায় পিষ্ট হতে যাচ্ছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে জ্যাক তাকে টেনে বের করে আনে, কারণ জ্যাক চায় ওং যেন তার নিজের হাতেই মরে। নিজেকে হেরে যেতে দেখে ওং সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু জ্যাক তাকে এত সহজে ছাড়ার পাত্র নয়। কিছুক্ষণ দৌড়ানোর পর তাদের মধ্যে আবার লড়াই শুরু হয়। ওং এই টানা লড়াইয়ে মারাত্মকভাবে ক্লান্ত হয়ে পড়েছিল। ঠিক এমন সময় জ্যাকের হাত থেকে তার বাঁশের লাঠিটি ফসকে নিচে পড়ে যায়। তারা দুজনেই হাইওয়ের দুই পাশে দাঁড়িয়ে ছিল এবং তাদের মাঝখান দিয়ে তীব্র গতিতে একের পর এক গাড়ি যাচ্ছিল।
এই সুযোগে ওং কিছুটা বিশ্রাম নেওয়ার সময় পেয়ে যায়, যা জ্যাকের জন্য মোটেও ভালো খবর ছিল না। রাস্তা একটু ফাঁকা হতেই ওং ওই বাসটি তুলে খালি হাতে দাঁড়িয়ে থাকা জ্যাককে ফেরত দেয়। এরপর তারা আবারও একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। ওংয়ের সমস্ত ফাইটিং টেকনিক জ্যাকের নিজেরই শেখানো ছিল, তাই ওং ও জ্যাককে এত সহজে কাবু করতে পারছিল না যেভাবে সে বাকিদের খুন করেছিল। লড়তে লড়তে ওং একসময় পুরোপুরি হাঁপিয়ে পড়ে, আর ঠিক এই সুযোগের ফায়দা নিয়ে জ্যাক তাকে একটি সজোরে লাথি মারে। এরপর সে তার দু হাত দিয়ে ওংয়ের মাথার খুলিতে এমন জোরে আঘাত করে যে ওংয়ের পুরো শরীর অবশ্যই যায়। কিন্তু জ্যাক এখানে থামে না, সে পাগলের মতো ওংকে ক্রমাগত পেটাতে থাকে এবং শেষমেশ তার ভয়ঙ্কর এক ঘুষিতে ওং মাটিতে লুটিয়ে পড়ে। জ্যাক তাকে চূড়ান্ত আঘাত করে মেরেই ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই ওং তার কাছে প্রাণ ভিক্ষা চেয়ে হার মেনে নেয়। সে হাসতে হাসতে বলে, জ্যাক নিজের দিকে একবার তাকিয়ে দেখো, এই জ্যাককেই তো আমি দেখতে চেয়েছিলাম, আসো মেরে ফেলো আমাকে। জ্যাক তখন তার হাতের কবজিতে বাঁধা সে সুতোর দিকে তাকায়, যা সিন তাকে নিজের রাগ নিয়ন্ত্রণের জন্য পড়িয়েছিল। কিন্তু আজ সে সুতায় রক্ত লেগে থাকতে দেখে জ্যাকের নিজের প্রতি তীব্র ঘৃণা জন্মে যায়। সে নিজেকে সংযত করে এবং ওংকে মারতে অস্বীকার করে ঘুরে দাঁড়ায়। ওং এ সুযোগ পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু জ্যাক বিদ্যুৎ গতিতে তার পা ধরে তাকে আবার মাটিতে আছড়ে ফেলে। দুজনে এখন চলন্ত হাইওয়ের মাঝখানে পড়ে আছে এবং তাদের উপর দিয়ে বড় বড় গাড়ি ছুটে যাচ্ছে। এই চরম বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ওং জ্যাকের ওপর মরণ কামড় বসায়। সে আসলে জ্যাককে সাথে নিয়ে মরতে চাইছিল, কিন্তু জ্যাক নিজের সর্বশক্তি দিয়ে তাকে শূন্যে ছুঁড়ে ফেলে। জ্যাক হাইওয়ে গাড়িগুলো থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে একটি দ্রুতগামী ট্রাকের সাথে তার ধাক্কা লাগে এবং ট্রাক তাকে টেনে ইঁচড়ে অনেক দূরে নিয়ে যায়। ওং ঘুরিয়ে ঘুরিয়ে জ্যাকের কাছে এসে দাঁড়ায় এবং বলে, আমার এযাবৎকালের সব অপোনেন্টদের মধ্যে তুমি সবচেয়ে বেশি শক্তিশালী, কিন্তু তুমি বোধহয় ভুলে গেছো যে মার্শাল আর্ট তৈরি হয়েছিল প্রাণ নেওয়ার জন্য। জ্যাককে শেষ করে দেওয়ার আগে ওং তাকেও সেই একই স্ট্যাম্পটি দেয়, যা সে তার অন্যান্য শিকারদের লাশের পাশে রাখত। জ্যাক বুঝে যায় যে তার মৃত্যু এখন নিশ্চিত, কিন্তু সে যখন চোখ খুলে তাকায় সে দেখে এক অবিশ্বাস্য দৃশ্য। ওং তার ঠিক পাশেই মৃত অবস্থায় পড়ে আছে। আসলে যখন ওং জ্যাককে মারতে উদ্যত হয়েছিল, ঠিক সেই মুহূর্তে সেখানে অফিসার লুক এসে হাজির হন। তিনি ওংকে আত্মসমর্পণ করতে বলেন, কিন্তু ওং যখন সে কথা না শুনে উল্টো লোকের উপর আক্রমণ করার চেষ্টা করে, তখন লোক বাধ্য হয়ে তাকে গুলি করে হত্যা করেন। এই ঘটনার ঠিক 3 মাস পর আমরা জ্যাককে দেখতে পাই। সে এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। জেলের বাইরে সে যা করেছে সে সত্যিটা জানার পর জেলের অন্যান্য কয়েদিরা এখন তাকে সম্মান করতে শুরু করেছে। লুক তার সাথে দেখা করতে আসেন এবং হাসি মুখে জানান, আমরা তোমার কেসটি পুনরায় তদন্ত করার জন্য আদালতে আবেদন করেছি, তুমি খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে। শুধু তাই নয়, লোক প্রস্তাব দেয় যে জেল থেকে ছাড়া পাওয়ার পর জ্যাক যেন পুলিশ একাডেমির অফিসারদের মার্শাল আর্ট শেখায়। কিছুদিন পর জ্যাককে সসম্মানে জেল থেকে মুক্তি দেওয়া হয়। বাইরে আসার পর সে একটি মার্শাল আর্ট স্কুল খোলে, যেখানে সে ছোট ছোট বাচ্চাদের আত্মরক্ষার কৌশল শেখাতো। জ্যাক চেয়েছিল পৃথিবীর প্রতিটি দুর্বল মানুষ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং নিজের রক্ষা করার মতো শক্তিশালী হতে পারে। কিন্তু নাম্বার 1 হওয়ার সে বিষাক্ত অহংকার তার মনে আর কখনোই জায়গা পায়নি। আর এইভাবে এই চমৎকার ও রোমাঞ্চকর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।